নিশাত বলো কি বলছিলে? এখন বোঝা যাচ্ছে? আচ্ছা, আসো আমরা শুরু করব, বুঝছো তো। শুরু করব। তাইলে আজকে আমরা মূলত পড়বো হলো তথ্য প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি এই চ্যাপ্টারটা। আজকে মূলত আমরা পড়বো 2 নম্বর অধ্যায়টা, বুঝছো। আমরা 5টা অধ্যায় 5 দিনে পড়বো, একটা না 5 দিনে 5টা অধ্যায় শেষ করে ফেলবো। তো 5টা অধ্যায় 5 দিনে যখন আমরা কভার করে ফেলবো, দেন আমাদের সামনে অন্যান্য যে কঠিন চ্যাপ্টার সাবজেক্ট গুলো আছে ওইগুলো পড়ার আমরা অনেক সময় পেয়ে যাব। তাই আমরা তথ্য প্রযুক্তি খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প দিনের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে অল ইন ওয়ান সবকিছু পড়ে ফেলতে উইদিন অল্প সময়, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে শুরু করি, আসো পড়াশোনা। সেটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আমরা এখন পড়াশোনা করব। চ্যাপ্টারটার নাম হলো চ্যাপ্টার 2। এখন আমরা যেই টপিকগুলো নিয়ে পড়বো তার মধ্যে এই অধ্যায়টার নাম হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা, বুঝছো। তো সাইবার সিকিউরিটি, যেটা নিয়ে আমার সামনের দিকে আগানোর খুব ইচ্ছা। এবং এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করার আগে আমি তোমাকে বলি যে এই যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আজকে আমরা পড়াশোনা করব। তো আমরা কি হব, আমরা সবাই হাবি হব, ঠিক আছে। তো সামনের দিকে চলো। তো এখন কথা হলো যে আজকের আমাদের আলোচ্য বিষয় কি, কম্পিউটার সংরক্ষণ, বুঝছো, রক্ষণাবেক্ষণ, বুঝছো, রক্ষণাবেক্ষণ। এবং দেখো, এখন কথা হলো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কম্পিউটার রক্ষণাবেক্ষণ। তো এখন কথা হচ্ছে, তুমি আমার কথা একটা চিন্তা করো যে আজকে কিন্তু পড়াশোনা খুব বই ভিত্তিক না, পড়াশোনা হবে একদম লজিক ভিত্তিক এবং কথাবার্তা দুইজনই আমার সাথে বলবা। মানে কথা হচ্ছে সবাই মাইক, কেউ মাইক মিউট করবা না, সবাই আনমিউট করে রাখো এবং কথাবার্তা আমার সাথে চালাই যাও। এন্ড সেভাবে আমরা কথাবার্তা একসাথে বলি। সেটা হলো কম্পিউটার রক্ষণাবেক্ষণের যে ব্যাপারটা। তো কথা হলো যে আমাদের এখন এই যে আমাদের রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়, কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়, এটা তুমি বলো তো। অহনা বলো তো, যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে আসলে কি বোঝায়, বলো। কম্পিউটারের সাথে কোনো প্রবলেম আচ্ছা, নিশাত বলো তো কম্পিউটার রক্ষণাবেক্ষণ মানে কি বোঝো? ওইটা জান নামে যাক, তুমি বলো তুমি কি বোঝো। যাক, কপালে দুঃখ আছে কিন্তু। বলো কি বোঝো কম্পিউটার রক্ষণাবেক্ষণ মানে? গুরুত্ব হার্ডওয়্যারের মানে কি? মানে আমি তোমার সাউন্ডটা আনমিউট করে রাখছি, ওয়েট। এবার বলো, এটা আঙ্কেলদের শোনাও। রক্ষণাবেক্ষণ মানে কি বলো, কম্পিউটার রক্ষণাবেক্ষণ মানে কি বোঝায়? বলছি কম্পিউটারের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে খেয়াল রাখা। আচ্ছা, মূলত আমাদের আগে বুঝতে হবে যে রক্ষণাবেক্ষণ মানে কি। আচ্ছা, কোনো কিছু রক্ষণ করা, বুঝছো, রক্ষণ করা মানে তার সুরক্ষা প্রদান করা, বুঝছো, তাকে সুরক্ষা প্রদান করা। লাইক আমি যদি তোমাকে বলি যে কম্পিউটারের রক্ষণাবেক্ষণ মানে কি, কম্পিউটারকে রক্ষা করার জন্য যা যা করা যায়। এখন একটা কম্পিউটারের 2টা অংশ থাকে। একটা যে অংশ তার নাম হচ্ছে হার্ডওয়্যার। মানে আমরা নর্মালি হার্ডওয়্যার, আমাদের একটা ল্যাব আছে, সেটা হলো ফটো প্রসেসিং ল্যাব আমাদের ভার্সিটিতে। তো আমরা ওখানে যে কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে কাজ করি, যেমন মনে করো কম্পিউটারের যে পিসি, সিপিইউ, এই জিনিসগুলা নিয়ে আমরা মূলত কাজ করি। তো ওইগুলা নিয়ে আমরা কি কাজ করি, ওইগুলাকে আমরা খুলে ফেলে দিই। তো একদম পুরো ছাড়াই ফেলে দিই। তো তারপরে ওইগুলাকে আবার আস্তে আস্তে লাগাই। তো এখন কথা হচ্ছে যে এই যে বিষয়টা, কম্পিউটারের যে হার্ডওয়্যার, হার্ডওয়্যার মানে হলো যে জিনিসগুলোকে তুমি বাইরে থেকে টাচ করতে পারবা, ধরতে পারবা কম্পিউটারে, ওইগুলা হলো মূলত হার্ডওয়্যার। দেখুন ওই হার্ডওয়্যার যাতে নষ্ট না হয় তার জন্য যা যা ব্যবস্থা তোমার গ্রহণ করার দরকার, তুমি সেই গ্রহণগুলো, সেই ব্যবস্থাগুলো গ্রহণ করবা। যেমন হার্ডওয়্যার ভালো রাখার জন্য তোমার হার্ডওয়্যারের উপরে ময়লা পড়তে দেওয়া যাবে না, বুঝছো। হার্ডওয়্যারে যদি ময়লা পড়ে তাইলে কি হইতে পারে, তোমার বোর্ড শর্ট হয়ে যাইতে পারে। তখন ওই হার্ডওয়্যারটা খুলে, মাদারবোর্ডটা খুলে আমাদের আবার সুন্দর করে ব্রাশ পালিশ করতে হয়, করে আবার ওইটাকে আবার সেট করতে হয়।
তাইলে মোটামুটি যে আমাদের হার্ডওয়্যারটা যদি ময়লা জনিত কারণে ওই মাদারবোর্ড যদি শর্ট সার্কিট হয়ে থাকে তাহলে ওইটা ঠিক হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো এছাড়াও আমাদের যে হার্ডওয়্যারের যে জিনিসপাতি গুলো আছে, যেমন মনে করো যে তোমার হাতে, মনে করো যে তোমার পায়ের নিচে মনে করো কম্পিউটারের সিপিইউটা থাকে, তুমি দুইটা লাথি মেরে দিলে, বুঝছো? এটা তো করলে হবে না। তো এরপরে কম্পিউটারের হার্ডওয়্যার যাতে নষ্ট না হয় তার জন্য তোমার যে ভোল্টেজ কানেকশন, এটা কিন্তু সঠিক রাখতে হবে। ভোল্টেজ যদি আপ ডাউন করে তাইলে কি ওই হার্ডওয়্যার তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, তাই না? এবার যদি বলি যে সফটওয়্যারে কিভাবে ঠিক রাখবা, এই যে কম্পিউটার এবং ফোনের মধ্যে ইচ্ছা মতন যে সফটওয়্যার গুলো তোমরা ইনস্টল করো, এই জিনিসগুলা কিন্তু করা যাবে না। কম্পিউটারকে সুরক্ষিত রাখতে গেলে তোমার সফটওয়্যারের দিকে খুব গুরুত্বপূর্ণ দৃষ্টি দিতে হবে। যেমন তুমি যদি সফটওয়্যার দাও, আহ ফালতু কিছু সফটওয়্যার, যেই সফটওয়্যারের মধ্যে ম্যালওয়্যার থাকতে পারে অথবা ভাইরাস থাকতে পারে, ওই সফটওয়্যার কিন্তু তোমার কম্পিউটারকে নষ্ট করে ফেলতে পারে। তুমি কি জানো কম্পিউটারের ভাইরাস গুলো আবিষ্কার হয়েছিল কেন, বলো তো? না। কম্পিউটারের ভাইরাস আবিষ্কার হওয়ার মূল কাহিনী নিয়ে আমি যদি একটু কথা বলি, তাইলে আমি তোমার বলতে পারবো যে কম্পিউটারে ভাইরাস আবিষ্কার হয়েছিল যে, দেখো একটা সময় কম্পিউটারের মেলা দাম ছিল। তো ওই দাম দিয়ে মানুষের কম্পিউটার একবার যে কিনতো, সে আরেকবার কিনতে চাইতো না। তো কম্পিউটার কোম্পানিরা ইচ্ছা করে ভাইরাস আবিষ্কার করে এবং ওই কম্পিউটার গুলাতে ইন্টারনেটের মাধ্যমে ভাইরাস গুলো ছড়াইতে থাকে। পরবর্তীতে কি হয় জানো, ওই ভাইরাস গুলো কম্পিউটার গুলোকে পুরো নষ্ট করে ফেলতো। দেন মানুষ আবার কম্পিউটার কিনত। তো এই যে ব্যবসায়িক পলিসির জন্য এই সর্বপ্রথম তোমার এই তোমার কম্পিউটার ভাইরাস বানানো শুরু হয়। এখন দেখো ভাইরাসের মাধ্যমে ফোন হ্যাকিং পর্যন্ত হইতে পারে। তোমার ফোনে একটা সফটওয়্যারকে আমি ইনস্টল করে দিলাম যে এটা মিররিং করবে, বুঝছো? মিররিং মানে বুঝো, মনে করো যে তুমি কোথাও একটা যাচ্ছ বা কিছু একটা করছো, প্রত্যেকটা জিনিসের ভিডিও আপডেট আমাকে পাঠাইতে আসে, তুমি যা করছো না কেন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ভিডিও আমার কাছে চলে আসছে। তো এইটাকে বলে মিররিং। তো এখন এইগুলা তো তোমার নিরাপত্তার জন্য হুমকি। এই যে একটা কম্পিউটারকে তোমার সুরক্ষা যদি দিতে হয়, তাহলে অবশ্যই তোমার সফটওয়্যারের দিকে অনেক গুরুত্ব দিতে হবে। কারণ তুমি যদি কোনো ভুল সফটওয়্যার, কোনো খারাপ সফটওয়্যারকে ইনস্টল করে ফেলো, তার জন্য কিন্তু তোমার একদম তোমার এই যে তোমার কম্পিউটারে কিন্তু খুব সমস্যা হইতে পারে, বড় সড়ো সমস্যা হয়ে যাইতে পারে। এই তো ব্যাপার স্যাপার গুলা আছে। তো এবার সফটওয়্যার ম্যানেজমেন্ট নিয়ে যদি একটু কথা বলি, যে সফটওয়্যার ইনস্টলেশন, দেখো সফটওয়্যার কি ইনস্টল করা, যেমন আমরা প্লে স্টোর থেকে বা আমরা নর্মালি হচ্ছে তোমার মাইক্রোসফট মাইক্রোসফট যে অ্যাপ স্টোর আছে সেখান থেকে নর্মালি আমরা একটা সফটওয়্যারকে সিলেক্ট করি, দেন ওইটাকে আমরা ইনস্টল করি। তো এবং আনইনস্টলেশন বলি, যেই সফটওয়্যার আমাদের ভালো লাগে না, যেই সফটওয়্যার আমাদের প্রয়োজন নেই, সেই সফটওয়্যারকে আমরা আনইনস্টল করে দিই এবং আমরা ডিলিট করতে পারি। আচ্ছা, তো এখন আমাকে অহনা বলো তো, ডিলিট আর আনইনস্টলের মধ্যে পার্থক্য কোথায়? আরেকবার বলেন। আরেকবার বলেন। ডিলিট আর আনইনস্টলের মধ্যে পার্থক্য কোথায়? ডিলিট করা মানে আহ, মুছে দাও মোবাইল থেকে সেই জিনিসটা। আনইনস্টল কি ভাই, দুইটাই তো সেম জিনিস। বলো, আনইনস্টল আর ডিলিটের মধ্যে পার্থক্য কি? দুইটাই তো সেম জিনিস। বলো নিশাত। ডিলিট হচ্ছে ডিলিট, আর আনইনস্টল এই আর কিছু জানি না আমি আসলে। আমি তো আপনার মতো কম্পিউটার ইঞ্জিনিয়ার না, আমি কি করে জানবো? তো সামনের দিকে যদি আমরা আগাই তাইলে আমরা অনেক কিছু জানতে পারবো। আচ্ছা, সাইবার নিরাপত্তা নিয়ে কথা বলি। সাইবার নিরাপত্তা নিয়ে যদি আমরা একটু কথা বলি তাইলে এই দেখো দেখো ভাইরাস, ভাইরাস কিন্তু তোমার সাইবার নিরাপত্তার জন্য একটা হুমকি, বলো? বলেন। হ্যাঁ, অবশ্যই আনইনস্টল অবশ্যই বলবো, এটার জন্য আলাদা একটা স্লাইডই আমি বানাই রাখছি, বলবো। না বলে আমি যাচ্ছি না এখান থেকে।
আল্লাহ। এরপরে পাসওয়ার্ড। পাসওয়ার্ড জিনিসটা কি? পাসওয়ার্ড জিনিসটা হলো এমন একটা ওয়ার্ড, যেই ওয়ার্ডটা ব্যবহার করে তুমি ওই জায়গাটা পাস করতে পারবে, বুঝছো? পাস করা মানে চলে যাও, মানে ওখানে তুমি প্রবেশ অধিকার পাবা একটা ওয়ার্ড ইউজ করে, যেটাকে আমরা পাসওয়ার্ড বলতে পারি। এরপরে নিরাপদ ইন্টারনেট, বুঝছো? সাইবার নিরাপত্তার যে অংশগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে, আলোচ্য বিষয় যেগুলা, বুঝছো? এগুলো আলোচ্য বিষয়। তো এখন যদি কেউ বিস্তারিত ব্যাখ্যা দিতে এই স্লাইডে, তো আমি পারবো না, কারণ এগুলো তো আলোচ্য বিষয়। আবার সামনের দিকে যাব। আচ্ছা, তো বিশেষ আকর্ষণ কম্পিউটারের ট্যাবল শুটিং এর বিস্তারিত আলোচনা আজকে কিন্তু করবো। তো ট্যাবল শুটিং জিনিসটা কি সেটা সম্পর্কে কি তোমরা জানো যে ট্যাবল শুটিং কি? বলো, কেউ জানো কিনা ট্যাবল শুটিং কাকে বলে? না না। জানি। এই ট্যাবল শুটিং কি জানো না? না না। ভাই, না। জানো না, তাই না? না, আচ্ছা, এগুলো তো প্রথম শুনতেছি ভাইয়া। প্রথম শুনছো তাই না? হ্যাঁ, এটা প্রথম শুনতেছি। আচ্ছা, এটা এটা কি নাই তোমার, মানে তোমার বইতে নাই, সিলেবাসে নাই? হ্যাঁ, বইতে আছে কিন্তু এটা পড়ি নাই আগে কখনো, তাই বলছি। কেন, 2 অধ্যায় পরীক্ষাতে ছিল না কখনো? ঠিক আছে, তাইলে হয়তো বা মেবি অর্ধবার্ষিকে পড়ছে ভুলে গেছে। ট্যাবল শুটিং জীবনে প্রথমবার শুনছো? এখন কথা হচ্ছে, আমি তোমারে বলি, তো বলবো সেটা হলো, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে, দাঁড়াও তোমরা অপেক্ষা করো, আমি যে কাজটা করব সেটা হলো, আদৌ আমি একটু দেখি যে 2 অধ্যায়ে ট্যাবল শুটিং আছে কিনা। তোমার কি মনে হয় আছে? জানি না। তোমার সিলেবাস তুমি জানো না? ভাইয়া, আমি কি প্রত্যেকটা অধ্যায় মুখস্থ করে রাখছি? তো পুরো, আইসিটি পরীক্ষার আগের দিন একটু পড়ে শেষ। কেন পরীক্ষার আগের দিন একটু পড়বা তুমি, হ্যাঁ? আইসিটিটা তো ভালো হয় এই জন্য। 2 অধ্যায় তাই না? তো 2 অধ্যায়ের এই তো কম্পিউটার ট্যাবল শুটিং দেখছো? এই চোখে আপনি তো দেখছো? জানতেন না, হ্যাঁ, আপনি তো আগে থেকেই জানতেন যে আছে। তুমি বললে কেন যে নাই? নাই, না, নাই বলি নাই তো। জীবনে প্রথমবার শুনেছো এই সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন আছে, এরপরে হ্যাঁ সফটওয়্যার আছে। ডিলিট আছে, হ্যাঁ সাধারণ ট্যাবল শুটিং আছে? ভাইয়া, নাই কখনো বলি না, আমি বলছি আমি শুনি নাই। তো ঠিক আছে। দেখছি সাত কথা খালি ঘুরায় ভাইয়া, এক বললে আর এক বসে। পাগল, সরি ছাগল। আচ্ছা, এবার দেখো, আমরা কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করব, যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ কেন আমাদের প্রয়োজন। আচ্ছা, কম্পিউটার রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা ভাইয়া, আসলে কি, বলো? ভাই, আপনি কি 2 অধ্যায় পড়াচ্ছেন? হ্যাঁ, আমি 2 অধ্যায় পড়াচ্ছি। মানে শুরুর থেকে পড়াচ্ছেন এগুলা? হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে পড়াচ্ছি। ও আচ্ছা। কেন? না, প্রথম অধ্যায় বাদ দিছেন তাই বললাম। ও, লুথামার্কা অধ্যায় প্রথমত। হ্যাঁ। ও, এখন আমরা 2য় অধ্যায় যেটা পড়ছি, কম্পিউটার সংরক্ষণের গুরুত্ব বা রক্ষণাবেক্ষণের গুরুত্ব। দেখো, কম্পিউটার রক্ষণাবেক্ষণের আগে আমরা সফটওয়্যারের ব্যাপারটা নিয়ে পড়াশোনা করি, যে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যার কেন প্রয়োজন, মানে সফটওয়্যার কেন আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে কম্পিউটার রক্ষণাবেক্ষণের। দেখো, যে হার্ডওয়্যার সচল রাখার জন্য কিন্তু সফটওয়্যার প্রয়োজন। মানে বিষয়টা হলো, তোমার একটা কম্পিউটার আছে তোমার কাছে, মনে করো যে একটা পিসি আছে, বাট ওই পিসিতে তুমি একটা অপারেটিং সিস্টেম নামের কোনো সফটওয়্যার ইউজ করছো না। অপারেটিং সিস্টেম কিন্তু অবশ্যই একটা প্রোগ্রাম বা সফটওয়্যার, তো তুমি ওইটাকে ইউজ করছো না। যেহেতু ইউজ করছো না, তোমারও কম্পিউটার জীবনে চলবে না, বুঝছো? কম্পিউটারে তুমি হয় লিনাক্স ইউজ করবা, না মাইক্রোসফট ইউজ কর, মাইক্রোসফট উইন্ডোজ ইউজ করবা, না হইলে তুমি অ্যাপেল কিনে তুমি হচ্ছে ইয়া ইউজ করবা, ম্যাক ইউজ করবা, কিছু না কিছু তো ইউজ করবা, নাই তোমার কম্পিউটার চলবে না। তো তো হার্ডওয়্যারকে সচল রাখার জন্য সফটওয়্যার প্রয়োজন। কারণ কি, সফটওয়্যার নির্দেশ দিবে, সফটওয়্যার কি নির্দেশ দিবে, যে হার্ডওয়্যার গুলো কি কি করবে। হার্ডওয়্যারকে কাজ করার জন্য নির্দেশ কে দিবে? সফটওয়্যার দিবে, অবশ্যই হার্ডওয়্যারকে নির্দেশ দেবে কি? অবশ্যই সফটওয়্যার দিবে। তো এখন সফটওয়্যার যদি তোমার না থাকে, তাহলে তো হার্ডওয়্যারের তোমার লাভ নাই। তো হার্ডওয়্যার আছে, তোমার সফটওয়্যার নেই, লাভ নাই তো।
এখন মেইন যে ব্যাপারটা আমি তোমাকে বলি, যে আমাদের যে হার্ডওয়্যার রাখো বা সফটওয়্যার রাখো বা যাই রাখো না কেন, এখন এই সফটওয়্যারে যদি একটা ভুলভাল সফটওয়্যার চলে আসে, ও যদি ভুলভাল আবার তোমার হার্ডওয়্যারকে বুঝাই দেয়, তাইলে তো তোমার গেল, কেল্লা ফতে সব গেল। বুঝছো, আম গেল সালা গেল সব গেল। মনে করো ভুলভাল একটা সফটওয়্যার তুমি ডাউনলোড করলে, ওই সফটওয়্যারটা ভুলভাল তোমার হার্ডওয়্যারে বুঝাই দিল, তাহলে তো সব গেল। আচ্ছা, তো এবার কম্পিউটারের গতি ধরে রাখার জন্য মনে করো যে তুমি এমন কিছু সফটওয়্যার তৈরি করলে যা তোমার কম্পিউটারের গতিকে কমাই দিল। বুঝছো, কমাই দিতেই পারে। দীর্ঘদিন ধরে ব্যবহারের উপযোগী করতে তোমার সফটওয়্যারের রক্ষণাবেক্ষণের প্রয়োজন। বুঝছো, দীর্ঘদিন ধরে তোমার কম্পিউটার ব্যবহার করতে চাও, তাইলে তোমার কম্পিউটারে ফালতু কোনো জিনিস তুমি ইনস্টল দিবা না, তুমি কোনো কম্পিউটারের মেমোরি ফুল করবা না। এরপরে তথ্য এবং উপাত্ত সুরক্ষা নিশ্চিত করতে, তথ্য এবং উপাত্ত সুরক্ষা নিশ্চিত করতে আমার কম্পিউটারের সফটওয়্যারের যে রক্ষণাবেক্ষণ, এটা কিন্তু অবশ্যই প্রয়োজন। তাইলে রক্ষণাবেক্ষণ কেন প্রয়োজন, দেখো চারটা লাইন দিয়ে তুমি এক পৃষ্ঠা কাহিনী গুছাই লিখে দিতে পারবা। এবার দেখো আমি তোমার পারফরমেন্স টিপ দিই, যেটা হচ্ছে তোমার কম্পিউটারকে যদি তুমি আরেকটু পারফরমেন্স বিল্ড আপ করতে চাও, তোমার কি করতে হবে দেখো। আমরা গাড়িতে যেমন তোমার ইঞ্জিন অয়েল পাল্টাই যেন ইঞ্জিনটা সচল থাকে, ভালো থাকে, কম্পিউটারে তেমন হচ্ছে টেম্পোরারি ফাইল, কুকিজ এবং ক্যাশ মেমোরি থাকে। দেখো ক্যাশ মেমোরি থাকে মূলত র্যামে। বুঝছো, ওই র্যামটারে আমরা বলি এস র্যাম, SRAM। বুঝছো, এস র্যাম। তো এই এস র্যামে মূলত তোমার হচ্ছে আহ ক্যাশ মেমোরি থাকে। তো এই ক্যাশ মেমোরির কাজ হলো স্ট্যাটিক, মানে এটা হচ্ছে স্টেট করে রাখে। স্টেট করা মানে বোঝো, স্টেট করা মানে ওই র্যামটা তোমার হচ্ছে এক জায়গায় দাঁড় করায় রাখা, মানে মানে সোজা কথা। সেটাকে আমরা কি বলবো, আমি তোমাকে ভালোভাবে বলি দাঁড়াও। এস র্যাম মানে যেটাকে তোমার ওই জায়গাটাকে তোমার যে র্যাম, ওই ওই জায়গাটা মানে যেই জায়গাটায় তোমার মেমোরি আছে, ওই মেমোরিকে তোমার কিছুক্ষণের জন্য মানে অনেক সময়ের জন্য গ্যাদার করে রাখে, মানে গ্যাদারিং করে রাখে ওই জায়গাটা থেকে যে ডেটা তুমি দিছো। ওই ডেটাগুলো আমি তোমার আরো সুন্দরভাবে একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবা। দেখবা যে মাঝে মাঝে এরকম সমস্যায় পড়ছো কিনা, যে ফোনের মধ্যে অনেকগুলো অ্যাপস হয়ে গেছে, দেন তুমি ওই অ্যাপস গুলা ডিলিট করতে চাচ্ছ। মানে হ্যাঁ। তুমি তুমি অন্য একটা অ্যাপস কে নামাচ্ছ। বুঝছো, মনে করো যে তোমার ফোনে অ্যাপস আছে মেলাগুলো, এবার তুমি নতুন একটা অ্যাপস নামাতে চাচ্ছ। এখন তোমার ফোন তোমারে বলছে যে তোমার ফোনের জায়গা ফুল, এখন তুমি কিছু অ্যাপ ডিলিট করে দাও। তো তোমার এরকম একটা চতুর্ভুজ মতন একটা অপশন আছে, সেখানে এখানে লেখা ফেসবুক, এখানে লেখা ইউটিউব, হ্যান ত্যান মেলা কিছু লেখা। তো তোমার এই যে পাশে টিক দিয়ে ওইটা ডিলিট করে তারপরে ইনস্টল করতে হবে। এরকম আসে না? হ্যাঁ। তো এখন কথা হলো যে তুমি দেখলে যে তুমি দুটো অ্যাপ আনইনস্টল করে দিছো, এরপরেও তোমার ওই অ্যাপটা ইনস্টল হচ্ছে না, মানে তোমার জায়গা ফাঁকা হচ্ছে না। এরকম হয়েছে কোনোদিন যে তুমি দুটো অ্যাপ আনইনস্টল করে দিছো, তারপরে ওই অ্যাপটা ইনস্টল করতে পারছো না? হয়েছে এরকম? না। হ্যাঁ। হয়েছে না? হ্যাঁ। নিশাতের কি করে হবে? নিশাতের নতুন ফোন না, নিশাতের ক্যাশ মেমোরি এখনো ফুল হয়নি তো। তো এটার কারণ কি জানো, তোমার ওই ক্যাশ মেমোরি ফুল হয়ে আছে। ক্যাশ মেমোরি ফুল হয়ে আছে, এখন ক্যাশ মেমোরি ফুল হয়ে থাকার কারণে তোমার ওই ক্যাশ জায়গাটাই বলো। ক্যাশ মেমোরি ওই যে স্ট্যাটিক র্যাম আমি বলছিলাম, স্ট্যাটিক র্যাম। স্ট্যাটিক র্যাম কি? স্ট্যাটিক র্যাম মানে র্যামের মধ্যে তো মূলত র্যাম মানে কি, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মানে মনে করো যে তোমার বর্তমানে আমি কি ব্যবহার করছি, বর্তমানে আমি এখন এই যে পিডিএফটা খোলার জন্য আমি মাইক্রোসফটের একটা ব্রাউজার ইউজ করছি। তো এখন আমার র্যামের মধ্যে কি আছে জানো, র্যামের মধ্যে এখন আমার রান টাইম মেমোরি মানে এখন আমি যেটা নিয়ে কাজ করছি আমার র্যামের মধ্যে সেটা আছে। এবার কিছু আছে স্ট্যাটিক র্যাম, মানে ওই যে আমি কাটে দেওয়ার পরেও কিছু র্যামে কিছু জিনিস সেভ করে রেখে দিচ্ছে সবসময়, স্ট্যাটিক বা স্টেট অবস্থায় রেখে দিচ্ছে। তো ওই র্যামটা যত আমি ডিলিট করছি না, সেহেতু আমার র্যাম মনে করো 8 জিবি, তো টুকটুক করে জমতে জমতে 8 জিবি ফুল হয়ে গেছে স্টেট বা ক্যাশ মেমোরিতে, ক্যাশ মেমোরি ফুল হয়ে গেছে। তাইলে কি হবে, ও তো আর মনে করো যে তোমার স্লো হয়ে যাবে, বিকজ ওই যে তোমার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মানে রান টাইম, মানে তুমি যখন রান করাচ্ছ তখন অ্যাক্সেস করবে মেমোরিতে। বাট যখন এই ফুল মেমোরিটা ফুল হয়ে যাচ্ছে, 8 জিবি পুরো ফুল হয়ে যাচ্ছে, তখন তোমার ওই অ্যাক্সেস করতে আর তো জায়গা পাচ্ছে না, তাইলে ওর কি হবে, সমস্যা হবে। বুঝছো, স্লো হয়ে যাবে। পিসি দেখবা যে অনেক সময় স্লো হয়ে যায়, বা তোমার ফোনই দেখবা যে অনেকদিন ব্যবহার করতে করতে স্লো হয়ে যায়। আবার তুমি যখন রিসেট দাও অথবা তুমি যখন সফটওয়্যার দিয়ে রিসেট দাও, তখন দেখবা যে ফোন আবার
নতুনের মতন ইউজ হচ্ছে, বিকজ ক্যাশ মেমোরি থেকে শুরু করে সব কুকিজ ওরা হচ্ছে রিমুভ দিয়ে দেয়, বুঝছো? এটাই হচ্ছে মূল কাহিনী। তো এরপরে আমি যদি বলি যে নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণের চেক লিস্ট, মানে নিয়মিতভাবে আমরা কম্পিউটার কিভাবে রক্ষণাবেক্ষণ করতে পারি। দেখো, হার্ড ডিস্কের যে অপ্রয়োজনীয় ফাইল আছে এটারে মুছে ফেলাই যদি দাও তাইলে তোমার সিস্টেমের গতি বাড়বে। এবং ডিস্কের ফ্র্যাগমেন্টার, আমি যদি বলি যে যে ফাইলগুলাকে তোমার হচ্ছে সাজিয়ে রাখতে হবে, কম্পিউটার জানো সেগুলাকে তোমার হচ্ছে খুঁজে পায়, বুঝছো? ফাইলগুলাকে সাজিয়ে রাখতে হবে, বাট এসএসডি তে তোমার ফাইলকে রাখার প্রয়োজন নাই। এসএসডি তে তোমার ফাইলগুলাকে তোমার ওই জড়ো করে রাখার কোনো প্রয়োজন নাই। ফাইলগুলাকে রাখতে হবে অন্য ফাইলে, যেখানে তোমার নর্মালি এসএসডি মূলত ব্যবহার করতে হবে শুধুমাত্র কম্পিউটার অপারেটিং সিস্টেমটা রান করানোর জন্য, বুঝছো? চাইলে যেন তোমার কম্পিউটার অপারেটিং সিস্টেমটা দ্রুত রান করতে পারে, এই জন্য নর্মালি আমরা এসএসডি ইউজ করতে পারি। এসএসডি অনেক ফাস্ট। এসএসডি মূলত আমাদের যে আছে, হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের চাইতে এসএসডি অনেক ফাস্ট, বিকজ হার্ড ডিস্ক কাজ করে হলো সিডি ঘোরায়। তো সিডি হচ্ছে তোমার মূলত আহ ঘোড়ায় কাজ করে বলে ওইটা অনেক স্লো হয়। তো আমার পিসিতে আমি হার্ড ডিস্ক ফেলাই দিছি, দিয়ে দুইটা এসএসডি লাগাইছি। তো এখন এরপরে যদি বলি স্টার্ট আপ ক্লিন, কম্পিউটার ওয়ান হওয়ার সময় অদরকারি যেসব প্রোগ্রামগুলো আছে মানে সামনে চলে আসে, এই প্রোগ্রামগুলো অবশ্যই বন্ধ রাখতে হবে। এবার যদি বলি আপডেটের ব্যাপারটা, সেটা হলো কম্পিউটারকে তুমি যদি ফাস্ট রাখতে চাও তাইলে উইন্ডোজের যে আপডেট আছে, নিয়মিত আপডেট, এই আপডেটগুলো তোমার নিয়মিত দিতে থাকতে হবে, তাইলে কম্পিউটার কিন্তু খুব সুন্দরভাবে তুমি ব্যবহার করতে পারবে। আবার অনেক সময় দেখা যায় আপডেট দিলে অনেকগুলো ফোনে গ্রিন লাইট পড়ে যাচ্ছে এখন, বুঝছো? বাট তারপরে আপডেট দিতে হবে ফোনকে বা কম্পিউটারকে ফাস্ট রাখার জন্য, ভালো রাখার জন্য। এবার যদি বলি ধুলাবালি রোধ, অবশ্যই কুলিং ফ্যান সবসময় পরিষ্কার রাখতে হবে, জানো তোমার প্রসেসর গরম না হয়, বুঝছো? অবশ্যই তোমার কুলিং ফ্যান সবসময় পরিষ্কার রাখতে হবে। এবং রেজিস্ট্রি কিলিংটা কি, সফটওয়্যার যে ত্রুটিপূর্ণ যে রেজিস্ট্রি ফাইল এইটারে সবসময় মেরামত করে তোমার রাখতে হবে। তো এই জিনিসটা বুঝতে অনেকের অসুবিধা হয়েছে আমি জানি, নিশাতের বুঝতে তো অনেক অসুবিধা হয়েছে, আমি সেটাও খুব ভালোভাবে জানি। বাট কিচ্ছু করার নেই, যেহেতু তোমরা কম্পিউটারের সাথে পরিচিত না, তাই তোমাদের অনেকগুলো ওয়ার্ড একটু জটিল লাগছে, একটু নতুন নতুন শুনছো বলে তোমাদের কঠিন লাগছে। আসলে কোনোভাবেই কঠিন না, বুঝছো? এই ওয়ার্ডগুলা খুবই সহজ ব্যাপারটা। আমি তোমাদেরকে যদি কম্পিউটারের সামনে বসে দেখাইতে পারতাম তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারতে বিষয়টা। বাট খুব বেশি ইম্পর্টেন্ট কিছুও না, এইগুলা জাস্ট একবার করে তোমরা রিডিং করলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এইগুলাই লিখবা পরীক্ষাতে, আর কিচ্ছু না, বুঝছো? যে তোমার রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হবে এই কয়েকটা তুমি পয়েন্ট হিসাবে লিখে দিবা, দেন তুমি ফুল নাম্বার পেয়ে যাবা। আচ্ছা, এবার যদি আমি বলি ইনস্টলেশন এবং ডিলিট, বলো। 2 মিনিট wait করেন।
ভাইয়া হ্যাঁ, শুরু কর। তো এখন কথা হলো ইনস্টলেশন এবং ডিলিট। ইনস্টলেশন জিনিসটা কি, কোনো কিছুকে তোমার কম্পিউটারে তুমি যখন নিয়ে আসবা বা ইনস্টল করবে ওইটাকে আমরা নর্মালি ইনস্টলেশন বলি, এবং মুছে ফেলাকে ডিলিট বলি। এখন সফটওয়্যার ইনস্টলেশন বলি, দেখো দেখো সফটওয়্যার ইনস্টলেশন আমরা কিভাবে করতে পারি। তো নর্মালি আমি যদি তোমাকে একটা সফটওয়্যার ইনস্টলেশনের কথা বলি, তাইলে সফটওয়্যার ইনস্টলেশনের জন্য তোমার কি করতে হবে, এখন তোমার আগে দেখে নিতে হবে যে হার্ড ডিস্ক তোমার ওই সফটওয়্যারের উপযুক্ত কিনা, বুঝছো? তো হার্ড ডিস্কটা ওই সফটওয়্যারের উপযুক্ত কিনা এটা আগে দেখে নিতে হবে। মনে করো তুমি এমন একটা সফটওয়্যার ডাউনলোড করতে যাচ্ছ যা তোমার পিসির যে কনফিগারেশন তার চাইতে অনেক হাই কনফিগারেশন। তো তাইলে তো তোমার ওই পিসিটা নষ্ট হয়ে যাবে ওইটা চালাইলে, তাই তো? তুমি সেইভাবে আগে সেট করে নিবা, দেখে নিবা। দেন তোমার কথা হলো সেটআপ ফাইল বা ইএক্সই ফাইলে তোমার ডাবল ক্লিক করতে হবে। সাপোর্ট সেটআপ ফাইল অথবা কি ইএক্সই ফাইলে ডাবল ক্লিক করতে হবে। এরপরে লাইসেন্স এগ্রিমেন্ট অথবা আই এগ্রি সিলেক্ট করে নেক্সট দিতে হবে। এরপরে ইনস্টল বাটনে ক্লিক করে ফিনিশ দিতে হবে। বলো। বুঝলাম না প্রথমটা কি বললাম। তোমার সেটআপ ফাইল বা ইএক্সই ফাইলে ডাবল ক্লিক করতে হবে, বুঝছো? মানে বোঝো নাই কিসের? তাই না? না, আচ্ছা, বোঝো নাই। তাইলে আমি কি দেখাবো, তাইলে বুঝবা। কি দেখাবে? দেখ। এদিকে তাকো। আমার ইয়ে কি দেখা যায়? হ্যাঁ। দেখো, আমরা মাইক্রোসফট অ্যাপ স্টোরে আসলে আমরা একটা অ্যাপ ডাউনলোড করতে চাই, বুঝছো? তো এখন কথা হলো নরমালি আমরা একটা অ্যাপ ডাউনলোড করতে চাই। এখন তো আমরা কোন অ্যাপটা ডাউনলোড করব, দেখো আমাদের অবশ্যই আমরা যে অ্যাপ ডাউনলোড করব সেটা ফ্রি অ্যাপ হইতে হবে। আমরা টাকা দিয়ে এখন অ্যাপ কেনার মতো সামর্থ্য আমার নেই। ফ্রি একটা অ্যাপ ডাউনলোড করতে চাই, বুঝছো? তো যে কোনো একটা ফ্রি অ্যাপ আমি খুঁজি, দেখি কোনটা পাওয়া যায় কোনটা পাওয়া যায়। মনে করো যে আমি যদি লিখি, এখানে আমরা লিখলাম চ্যাট জিপিটি। মনে করো আমি চ্যাট জিপিটি ডাউনলোড করতে চাই, এই দেখো চ্যাট জিপিটি আসলো না? তো এইটাকে মনে করো আমি নর্মালি ডাউনলোড করতে চাই, তো আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম। দেখছো? হুম। এটা এইভাবে কিন্তু নর্মালি ডাউনলোড হচ্ছে। এবার দেখো এই জায়গাটাই তোমাকে আমি একটা জিনিস ওপেন করে একটু দেখাই। এই ফাইলটার মধ্যে আমি, এই ফাইলটা কি তোমরা দেখতে পাচ্ছ সামনের উপরে কোনো ফাইল? না। আচ্ছা, কোনো পপ আপ কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাঁড়া ওয়েট, আমি দেখানোর ব্যবস্থা করছি। আমরা কোথায় যেন ছিলাম, আমরা এখানে ছিলাম তাই না? এখানে ছিলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, নিশাদ দেখছো? কি দেখবো? আমরা এখানে ছিলাম না? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা এটা তো ইনস্টল করে ফেলছি তাই তো? আমরা ইনস্টল তো করে ফেলছি। এবার আমরা কোথায় যাব, আমরা এখানে গেলাম। দেখো এই জায়গাটায় আমরা, এই দেখো একটা ফাইল পেলাম, ইনস্টলেশন ফাইল। বুঝছো? ইনস্টলেশন একটা ফাইল পেলাম। এই দেখো এই যে এই ফাইলটাই মূলত আমাদের ওই যে ইএক্সি ফাইল, বুঝছো? এইটাই মূলত আমাদের সেই ইএক্সি ফাইল। এই ফাইলে আমরা একটা ক্লিক দিলাম।
দেখো এই যে exe ফাইল, এই ফাইলটাকে আমরা মূলত ক্লিক দিলাম। দেখো এই ফাইলটায় ক্লিক দেওয়ার পর পরই দেখো এখানে একটা পপ আপ ওয়ান হচ্ছে। দেখো এখানে এই যে exe ফাইলে যখন আমি চাপ দিলাম বা ক্লিক দিলাম তখন কিন্তু এখানে ইনস্টল বাটনটা আসলো। দেন আমরা এটাকে ইনস্টলে চাপ দিলাম, এবার দেখো এটা ইনস্টল হবে। এই তো দেখো এই দেখো। এতক্ষণ কি করলেন? হ্যাঁ, এতক্ষণ কি করলেন তাই না? এতক্ষণ এর আগে ডাউনলোড আর ইনস্টল কি আলাদা? অবশ্যই ডাউনলোড আর ইনস্টল আলাদা তো। ডাউনলোড করা মানে কি? ডাউনলোড করা মানে তুমি ইন্টারনেটের থেকে একটা প্রোডাক্ট বা একটা অ্যাপস তোমার পিসিতে নিয়ে আসছো, পিসিতে আনলে এবার পিসিতে তোমার সেট আপ করতে হবে না, পিসিতে ইনস্টলেশন করতে হবে না, পিসির যেই ইনভায়রনমেন্ট ওই ইনভায়রনমেন্টের সাথে তোমার ওই সফটওয়্যারটাকে সেট আপ করতে হবে না, তো ওইটাকেই বলা হয় ইনস্টল। বুঝছো? বুঝছো কিনা বলো? হুম। আচ্ছা, এরপরে দেখো আমরা কিন্তু ইনস্টল করে ফেললাম, বুঝছো, আমরা কিন্তু অ্যাপ ইনস্টল করে ফেললাম। এর পরবর্তীতে আমরা সামনে যাব। আচ্ছা, এবার আমি যদি তোমাকে বলি যে এই যে আমরা নরমালি এগ্রি টেগ্রি দিলাম, নেক্সট দিলাম, সবকিছু দিয়ে ইনস্টল বাটনে চাপ দিয়ে আমরা ফিনিশ ফিনিশ করে ফেললাম, ইনস্টল করে ফেললাম। তো এবার ডিলিট আর ইনস্টলের মধ্যে পার্থক্য, এই দিকে তাকাও, ডিলিট আর ইনস্টলের মধ্যে পার্থক্যটা কি? দেখো শুধুমাত্র নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার মুছে ফেলা হয় ডিলিট করে, শুধুমাত্র নির্দিষ্ট ফাইল বা ফোল্ডার মুছে ফেলা হয়। আর আনইনস্টল কাকে করা হয় বলতো? সফটওয়্যারটি সিস্টেম থেকে সম্পূর্ণ মুছে ফেলা হয়, সফটওয়্যারটা সিস্টেমের থেকে সম্পূর্ণ মুছে ফেলা হয়, বুঝছো? এবার যদি বলি যে রেজিস্ট্রি ফাইল এবং কনফিগারেশন থেকে যায়, মানে আমি যদি ডিলিট করি তাহলে তার রেজিস্ট্রি ফাইল থেকে যায়, বাট আমি যদি আনইনস্টল করি এই রেজিস্ট্রি ফাইল এবং টেম্পোরারি যত ফাইল আছে সব একসাথে ক্লিন হয়ে যায়। আর এবার যদি বলি যে ডিলিট করলে অপারেটিং সিস্টেম মনে করে সফটওয়্যারটি এখনো আছে, আমি যদি ডিলিট করে দিই তাহলে অপারেটিং সিস্টেম মনে করবে যে সফটওয়্যারটা এখনো আছে, বাট আমি যদি তোমার হচ্ছে আনইনস্টল করে দিই তাহলে সফটওয়্যার অপারেটিং এর সিস্টেম থেকে ওই সফটওয়্যারটা চিরতরে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর আমি যদি বলি যে ডিলিট একটা অসম্পূর্ণ প্রক্রিয়া আর আনইনস্টল একটা সম্পূর্ণ প্রক্রিয়া, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝছি। আনইনস্টল এবং ডিলিটের মধ্যে পার্থক্য এই দুইটা, এই কয়টা। তো এবার আমরা ট্রাবল শুট। আরেকবার বলেন এটা, হ্যাঁ, আরেকবার বলেন ওটা, লাস্টের টুকু। আচ্ছা আমি তোমাকে বলি, দেখো আমি তোমাকে নর্মালি বলছি। আচ্ছা মনে করো যে আমার এখানে একটা ফাইল আছে, বুঝছো, মনে করো যে এখানে আমার একটা ফাইল আছে, সেটার নাম হচ্ছে কি, দাঁড়াও ওইটা আমি একটা ফাইল এখানে ওপেন করতাম। দাঁড়াও আমি নর্মালি এখান থেকে এরা কেন আসে না যে wait, ও চ্যাট জিপিটি ওয়ান হয়ে গেছে, চ্যাট জিপিটি ওয়ান হয়ে গেছে। Then এই দেখো চ্যাট জিপিটি কিন্তু এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। যাই হোক, এখন কথা হলো আমাদের তো চ্যাট জিপিটি নিয়ে কোনো কাজ নাই, আমাদের যেটা নিয়ে মূলত কাজ আমরা যেটা করব সেটা হলো এটা বের করতে হবে, তো হওয়ার কথা। আহ, দুর্ভাগ্যবশত এখন আমার পিসি রিস্টার্ট না দিলে ওইটা আমি আর দেখাইতে পারবো না, পিসি রিস্টার্ট দিলে আবার দেখাইতে পারবো। আচ্ছা ভাই, সমস্যা নেই। তারা রিস্টার্ট দেন। রিস্টার্ট দিলে আবার ক্লাস ক্লাস কেটে যাবে, আবার প্রথম থেকে শুরু করতে হবে না? তো করেন। ওয়েট দেখি কি করা যায়, দাঁড়াও অপেক্ষা কর। কন্ট্রোল প্যানেলটা পাইলেই হতো, এই তো পাচ্ছি। কি করতেছেন আপনি? আচ্ছা থাক, সমস্যা নাই।
আমি তোমারে অন্যভাবে দেখাই। ব্যাপারটা হচ্ছে তুমি যদি কোনো সফটওয়্যারকে ডিলিট করে দাও তাইলে ওই ডিলিটটা মূলত অসম্পূর্ণ, মানে ওইটা ডিলিট হবে না এক কথায়, মানে ওইটা ডিলিট করলে তোমার কিছু জিনিস থেকে যাবে, মানে ওই জিনিসটা স্মৃতির পাতায় সবসময় থেকেই যাবে ডিলিট করলে, বাট তুমি যে আনইনস্টল করো এটা চিরতরে হারাই যাবে। এটাই আমি তোমার এই ডিলিট আর আনইনস্টল করে একটু দেখাইতে চাচ্ছিলাম, বাট এটা তো হইলো না দুর্ভাগ্যবশত। বাট এই জিনিসটা পড়লে একটু বুঝবা যে ডিলিট কি আর আনইনস্টল কি। এবার আমরা ট্যাবেল শুটিং নিয়ে একটু কথাবার্তা বলবো। ট্যাবেল শুটিং মানে হচ্ছে কি জানো, যে তুমি মনে করো একটা সমস্যা ফেস করো, তো ওই সমস্যাটা তোমার কম্পিউটারে একা একা ঠিক করে ফেলবো, ওইটারে বলা হয় ট্যাবেল শুটিং। তোমার কম্পিউটার একা একা ওই সমস্যা ঠিক করে ফেলবে। এখন ট্যাবেল শুটিং কি? ট্যাবেল শুটিং হচ্ছে তোমার এই যে ট্যাবেল শুটিং হচ্ছে সমস্যার যে উৎস, এই উৎস এবং উৎপত্তি স্থল নির্ণয় করার প্রক্রিয়া। মানে তোমার কম্পিউটারে একটা সমস্যা হচ্ছে, তুমি ট্যাবেল শুটিং করলে তোমার কি হবে বলতো, ওই সমস্যাটা তোমার উৎপত্তিটা নির্ণয় করে ফেলবে কম্পিউটার নিজেই, বুঝছো? তো এখন এই ট্যাবেল শুটিং তুমি যদি করো তাইলে তোমার ওই টেকনিশিয়ানের কাছে ছোটখাটো সমস্যার জন্য যাইতে হবে না, তারপর অর্থ খরচ হবে না, অর্থ সাশ্রয় হবে, এবং কম্পিউটারের যে হার্ডওয়্যার এটা সম্পর্কে তোমার ধারণা বাড়বে অনেক। এখন কথা হলো, 1 নম্বর সমস্যা দেখো দেখো কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করি, তোমাদেরকে আজকে ইঞ্জিনিয়ার বানাই দিই, দাঁড়াও। তো মনে করো যে তোমার সিস্টেম চালু হচ্ছে না মানে কি, দেখো লক্ষণ দেখো। ডাক্তার ডাক্তার মনে করো তুমি এখন কম্পিউটারের ডাক্তার, বুঝছো? তো তোমার কাছে কম্পিউটার নিয়ে আসছে রুগীর লক্ষণ, পাওয়ার বাটন চাপলে কোনো আলো জ্বলছে না, ফ্যান ঘুরছে না, মানে পাওয়ার বাটন চাপ দিচ্ছ, কোনো ফ্যানও ঘুরছে না, কোনো আলোও জ্বলছে না। তাইলে এখন ব্যাপারটা হয়েছে কি? এখন তোমার কি করতে হবে, তুমি এই সমস্যাটা দেখে তোমার সমাধানটা কি, দেখো সমাধানটা হলো এই যে তোমার পাওয়ার কেবলটা, বুঝছো, পাওয়ার কেবলটার মেইন লাইন মেইন লাইন যে সার্কিটের সাথে লাগানো এটা ঠিকঠাক মতন লাগানো আছে কিনা, মানে একটা প্লাগ থাকে, বুঝছো, রাইস কুকারের প্লাগ দেখেছো তোমরা কখনো? রাইস কুকারের প্লাগ, হ্যাঁ, রাইস কুকারের প্লাগ খোলা যায় না, একটা মাথায় একটা 3 পিন থাকে যেটা হচ্ছে ছিদ্র থাকে, ওইটা রাইস কুকারের ওই রাইস কুকারের সকেটের ভিতরে ঢুকাই দিতে হয়। হ্যাঁ, ওই ওরকম ওই সেম ওই প্লাগটাই, বুঝছো, ওই প্লাগটাই পিসিতে থাকে, বুঝছো? তো ওইটা তোমার পাওয়ার সাপ্লাই করে, তোমার ওই কারেন্ট ওই সাপ্লাই করে হচ্ছে ওই প্লাগটা দিয়ে। তো এই প্লাগটা ঠিক মতো লাগানো আছে কিনা ওইটা মূলত তোমার দেখতে হবে যদি ওই সমস্যাগুলো হয় যেটা বললাম। এরপরে পাওয়ার সাপ্লাই বা পিএসইউ এর সংযোগ দেখতে হবে যে পাওয়ার সাপ্লাই সংযোগ আসলে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, তারপরে তোমার মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা এই জিনিসটা দেখতে হবে, যে মেইন বোর্ডের পাওয়ার বা মাদারবোর্ডের পাওয়ার আসছে কিনা। মানে মাঝে মাঝে হইতে পারে যে মাদারবোর্ডে পাওয়ার আসছে না, তো মাদারবোর্ডে পাওয়ার না আসলে তো তোমার কোনো পাওয়ার বাটন চাপলে আলোও জ্বলবে না, ফ্যানও ঘুরবে না, বুঝছো, শর্ট হয়ে যাবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এরপরে আমরা সিস্টেম চালু না, এরপরে দ্বিতীয় সমস্যা দেখো, মনে করো পাওয়ার আছে কিন্তু ডিসপ্লে নেই, বুঝছো, পাওয়ার আছে কিন্তু ডিসপ্লে নেই। এখন এর ঝামেলাটা হয়েছে কি আমি তোমারে বলি, যে তোমার এর কারণ হইতে পারে মেলাগুলো, যে ডিসপ্লে না থাকার কারণ হচ্ছে মানে তোমার কম্পিউটারের যে ডিসপ্লে এটা তোমার না থাকার মূল কারণ হইতে পারে একটা, যে তোমার ডিসপ্লের সাথে যেই তোমার এইচডিএমএল যেই কেবল বা যেটারে আমরা বলতে পারি ভিজিএ কেবল, বুঝছো, ভিজিএ যে কেবলটা আছে ওই কেবলটা সঠিকভাবে লাগানো নাই, যার কারণে এটা হইতে পারে যে তোমার সঠিকভাবে লাগানো না থাকার কারণে তোমার হচ্ছে পাওয়ার আছে কিন্তু ডিসপ্লে আসছে না। আবার আরো একটা সমস্যা হইতে পারে যে র্যাম, বুঝছো, তোমার যে র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, বুঝছো, ওই র্যামের যে স্লট, ওই স্লটে র্যামে কোনো একটা ডিস্টার্ব ঘটছে। দেখুন র্যাম ঠিক করতে হয় কি করে জানো, মানে র্যামের ছোটখাটো সমস্যা হইলে আমরা যেভাবে র্যাম ঠিক করি সেটা হলো র্যামের স্লট থেকে র্যামকে খুলে ফেলে দিই, র্যামকে খুলে তুলে নেওয়ার পরে রাবার দিয়ে র্যামের যে দাঁত আছে ওই দাঁতটা আমরা ঘষতে থাকি, বুঝছো, ব্রাশ করাই দিই, বুঝছো, রাবার দিয়ে। দেন তোমার ওই র্যামটাকে আবার কম্পিউটারে সেট আপ করলে অনেক সময় তোমার কাজ করে। এরপরে আমি যদি বলি যে গ্রাফিক্স কার্ড, বেশিরভাগ কম্পিউটারে গ্রাফিক্স কার্ড আলাদা লাগাই না, বুঝছো, যেমন আমার কম্পিউটারে আলাদা কোনো গ্রাফিক্স কার্ড নাই। যারা একটু গেম টেম খেলে তারা গ্রাফিক্স কার্ড লাগায়, বুঝছো, আমি তো গেম টেম খেলি না এই জন্য আমি গ্রাফিক্স কার্ড লাগাই না। দেখো, গ্রাফিক্স কি? হ্যাঁ, গ্রাফিক্স কার্ড কি? গ্রাফিক্স কার্ড লাগাইলে তোমার ওই যে কম্পিউটারের যে গ্রাফিক্সটা এটা আরো একটু সুন্দর হয়, বুঝছো, দেখতে আরো ভালো লাগে। তো এই তো। তো এখন কথা হচ্ছে যে আমার গ্রাফিক্স কার্ড, আমি যেহেতু গেম খেলি না সেহেতু আমার গ্রাফিক্স কার্ড লাগানোর প্রয়োজন পড়ে না।
এখন কথা হলো যারা গেম খেলে তারা লাগায়, তো যাদের গ্রাফিক্স কার্ড আছে বুঝছো, তো তাদের এই যে পাওয়ার পাওয়ার আছে কিন্তু ডিসপ্লেতে তোমার হচ্ছে কোনো কিছু শো নাও করতে পারে, তখন ওই গ্রাফিক্স কার্ডটা খুলে পরিষ্কার করে আবার লাগাইলে ঠিক হয়ে যাবে। তো প্রথম কাজ কি করবে, আগে র্যাম দেখবে র্যাম ঠিক আছে কিনা। র্যাম ঠিক থাকার আগে ও দেখবে যে ভিজিএ কেবলটা ঠিক আছে কিনা, ভিজিএ কেবল যদি ঠিক থাকে তারপরে র্যাম, আর র্যাম যদি ঠিক থাকে দেন দেখবে যে গ্রাফিক্স কার্ড ঠিক আছে কিনা, বুঝছো। এই তিনটা দেখলেই তোমার মোটামুটি সমস্যাটা সমাধান হয়ে যাইতে পারে। এবার দেখো কম্পিউটারে একটা বিপ সাউন্ড যাচ্ছে, বিপ সাউন্ড মানে বোঝো, একটা সাউন্ড আসছে বুঝছো, একটা ব্যাড সাউন্ড আসছে কম্পিউটারের মধ্যে থেকে। তো এখন কথা হলো এই যে এই সাউন্ড আসার কারণ কি? দেখো আমি তোমারে বলি যে সাউন্ড আসার কারণ কি, যদি একটানা লম্বা সাউন্ড আসে তাইলে এর সমস্যা হলো তোমার হচ্ছে র্যামে সমস্যা হয়েছে, বুঝছো। একটানা যদি লম্বা সাউন্ড আসে তাহলে কি বুঝবা, যে কম্পিউটারের র্যামে সমস্যা, তাইলে তোমার র্যাম পরিবর্তন করে ফেলতে হবে, বুঝছো। আর যদি তুমি দেখো যে ছোট ছোট সাউন্ড আসছে তাইলে তোমার ডিসপ্লে বা পাওয়ার সাপ্লাই সমস্যা হয়েছে, তখন আমাদের কি করতে হবে, কানেকশন চেক করতে হবে, বুঝছো। তখন আমাদের কানেকশন চেক করতে হবে। এরপরে যদি স্টার্ট আপের সময় একটি মাত্র বি পাওয়া যায়, স্টার্ট আপের সময় মানে যদি কম্পিউটার চালু করার সময় একটা মাত্র আওয়াজ হয়, এটা খুবই স্বাভাবিক, এটা আমার কম্পিউটারেও একটু আগে হয়েছে, বুঝছো। এর মানে হলো কম্পিউটার ঠিক আছে। তাইলে যদি একটা লম্বা সময় ধরে আওয়াজ হয় তাহলে বুঝতে হবে যে র্যামের সমস্যা, র্যাম খুলে আবার লাগাইতে হবে। যদি ছোট ছোট করে অল্প অল্প করে আস্তে আস্তে আওয়াজ হয় তাহলে বুঝতে হবে যে পাওয়ার সাপ্লাই অথবা ডিসপ্লেতে ঝামেলা হচ্ছে। আর যদি স্টার্ট আপের সময় বা শুরু হওয়ার সময় যদি টুক করে একটা আওয়াজ হয় বুঝবা যে কম্পিউটারটা স্বাভাবিক অবস্থাতেই আছে। এরপরে ঘন ঘন হ্যাং বা রিস্টার্ট, বুঝছো, ঘন ঘন কম্পিউটার, আমার কম্পিউটার আগে এরাম হইতো, আমি এত বেশি প্রেসার দিতাম বুঝছো, তো আমার কম্পিউটার এরাম হইতো। তো এখন কথা হলো আমার কম্পিউটার এখন আর এরকম হয় না। তো ঘন ঘন হ্যাং বা রিস্টার্টও হইতে পারে কেন, অতিরিক্ত যদি গরম হয়ে যায়। এই কাজ হয় হচ্ছে আমার ল্যাপটপ অতিরিক্ত হ্যাং করে এবং রিস্টার্ট নেয়। এর কারণ কি, আমার ল্যাপটপে বুঝছো আমি একটু ইঞ্জিনিয়ারিং করিলাম একদিন, আমার ল্যাপটপটা আমি খুলেছি, খুলে আল্লাহর রহমতে যা তার মা ছিল সব খুলে ফেলাইলাম, ফেলায় এবার কিছু তার লাগাইছি কিছু তার লাগাতে মনে নেই। তার মধ্যে তোমার হচ্ছে মোটামুটি একবার লাগাইছি দেখি চলছে, ভালো কথা চলছে তো ঠিক আছে। তারপরে দেখি যে কয়েকটা জিনিস হচ্ছে না, সেই তারগুলো আবার নতুন করে কানেকশন দিতে আবার খুলি। এবার তোমার আবার যখন লাগাইছি লাগানোর পরে হচ্ছে তোমার দেখি কি যে গান মান ছাড়লি সাউন্ড হচ্ছে না। তখন আমি বুঝলাম যে ভিতরের যেই তোমার ইয়ার জ্যাক, ওই যে তোমার যেই সাউন্ড বক্সের জ্যাক, যেই জ্যাক ওইটা লাগানো হয় নাই। তো সাউন্ড বক্সের জ্যাক না লাগাইলে তো তোমার গান বাজবে না, এটা তো সত্যি কথা। তো আমি হেডফোন লাগাইতাম, তো হেডফোন লাগাই গান শুনতাম, তো আমার কোনো দিন দুনিয়ায় কোনো চাপ ছিল না যে জোরে গান বাজে না তাই কি, আমি তো হেডফোন দিয়ে শুনতে পারি। তো কিন্তু কয়দিন পরে দেখি যে অতিরিক্ত গরম হচ্ছে, ঘন ঘন হ্যাংম্যাং করছে, গরম করছে, হয়েছে নাকি আসলে। পরে দেখি কি আমি সে আমার কুলিং ফ্যানের যেই জ্যাক ওইটা লাগাতে ভুলে গেছি, বুঝছো। আমাদের প্রসেসরের উপর একটা কুলিং ফ্যান লাগানো থাকে যেটা সবসময় তোমার ল্যাপটপকে বা পিসি কে ঠান্ডা করার জন্য সর্বক্ষণিক ঘুরতে থাকে। তখন ওই জ্যাকটা আমি লাগাইলাম না। তো হিট স্ট্রোক করছে বুঝছো, ল্যাপটপ বারবার হিট স্ট্রোক করে ঘন ঘন মনে করো যে হ্যাং হয়ে যাচ্ছে। তো তাইলে আমাদের যদি কম্পিউটার ঘন ঘন হ্যাং হয় বা রিস্টার্ট হয় তাহলে আমার বুঝতে হবে যে আমাদের যে প্রসেসরের যে কুলিং ফ্যান, এই কুলিং ফ্যান কাজ করছে না, বুঝছো। তো এখন তোমার কম্পিউটার খুলে তুমি হচ্ছে ওই প্রসেসর বা কুলিং ফ্যানটা বের করে দিবা, তাইলে করে নতুন একটা লাগাবা। তো কুলিং ফ্যানটা চেক করতে হবে। তারপরে থার্মাল পেস্ট, এক ধরনের পেস্ট পাওয়া যায়, এটা তোমার প্রসেসর ইয়ার উপরে লাগাইতে হয়, বুঝছো। এরা হচ্ছে তোমার প্রসেসরের উপরে লাগাইতে হয়। প্রসেসর একটা চার কোনা দেখতে এইরকম, তো এর উপরে থার্মাল পেস্ট বা এক ধরনের পেস্ট লাগায়, যে পেস্ট দেওয়া ওই প্রসেসরকে ঠান্ডা রাখে। তো থার্মাল পেস্ট তোমার শুকিয়ে যদি যায় তাহলে ওইটা আবার নতুন করে যদি লাগাও তাহলে তোমার কম্পিউটার হ্যাং করবে না, বুঝছো। এরপরে ক্যাসিং এ বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে। আমি এরকম দেখছি যে কম্পিউটার দোকানে কম্পিউটারে ক্যাসিং পুরো খুলে রেখে দিত যাতে বাতাস চলাচল করে, বলো। এর আগে কি বললেন? কোনটা? এই তো এর আগে। কোনটা বলবা তো? কোনটা আমি বুঝতে পারিনি, কিভাবে বলবো, এই জন্যই তো বলতে বলছি আবার। আমি কোনটা বলছি, আমি তো অনেক কথা বলছি, কোনটা শুনবে সেটা বললে তো হয়। সমাধানের এখান থেকেই তো। সমাধান, ও আচ্ছা। তো
তো এখন তোমার কম্পিউটার বারবার হ্যাং করছে, গরম হয়ে যাচ্ছে, তাহলে তুমি কি করবা? তুমি আগে কুলিং ফ্যানকে চেক করবা, কুলিং ফ্যান চেক করবা। কুলিং ফ্যান চেক করলে তুমি দেখবা যে ঠিক আছে কিনা। তারপরে কুলিং ফ্যান যদি ঠিক থাকে তাহলে থার্মাল পেস্ট শুকিয়ে গেছে কিনা দেখবা, থার্মাল পেস্ট লাগাবা। আচ্ছা, এরপরে কুলিং ফ্যানের ওই তোমার কম্পিউটার যে কেস, এটা খুলে তুমি বাতাস আদান প্রদানের একটা ব্যবস্থা করবে, ঠিক আছে? আচ্ছা, তো আরো একটা সমস্যা, এটা খুব ভালো একটা সমস্যা, সেটা হলো যে তারিখ ও সময় ঠিক থাকে না। এটা হইতে পারে যে কম্পিউটার পাগল হয়ে যায়, বুঝছো? তারিখ ও সময় ঠিক রাখতে পারে না, এটা হয়, বুঝছো? তো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে, আমি যদি বলি যে তোমার হচ্ছে সিএমওএস ব্যাটারির সমস্যা, সিএমওএস ব্যাটারি সমস্যা, বুঝছো? তো একটা ওই যে মডিউল আছে, এবার সময় দেখো মডিউলের নাম কি? আরটিসি মডিউল, বুঝছো? আরটিসি মডিউল, ওই আরটিসি মডিউলে মূলত তোমার সময় টময় গুলো ঠিকঠাক করে রাখে। তো ওই আরটিসি মডিউলের মূলত একটা ব্যাটারি থাকে। ওই ব্যাটারিতে তোমার হচ্ছে, ওই ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার ওই টাইম ও ভুলভাল দেখায়। তো এখন কথা হলো, আমাদের মাদারবোর্ডে যেই তোমার মাদারবোর্ডের মধ্যে সংযুক্ত যেই সিএমওএস ব্যাটারি আছে, ওই ব্যাটারি তোমার খুলে নতুন ব্যাটারি লাগাইতে হবে, তাইলে তোমার মোটামুটি যে চলবে। এখন কথা হলো যে আমাদের সাইবার, এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ হ্যাঁ। নিশাত, হ্যাঁ নিশাত, নিশাত, হ্যাঁ ভাইয়া বলেন। কি হয়েছে? কিছুই হয়নি। বুঝছো? আহ, অল্প অল্প। কোনটা বলো? স্লাইডটা আর একবার পড়লে ক্লিয়ার হয়ে যাবে। কোন স্লাইডটা? স্লাইডটা পাঠিয়ে দেবেন না? হ্যাঁ হ্যাঁ তো সেইটাই বলছি। হ্যাঁ, স্লাইড তো পাঠিয়ে দিব। বুঝছি। বুঝছো, আমার কাছে এই মডিউলটা আছে, আরটিসি মডিউল যেটা ওই আছে, ওইটা আমার কাছে আছে, বুঝছো? তোমরা দেখতে চাইলে তোমাদের দেখাইতে পারি, আমার কাছে ফিজিক্যাল আছে। তবে দুর্ভাগ্যবশত আমি যখন সেটা কি, আবার কি? হ্যাঁ, কিছু না। আমি আর দুর্ভাগ্য, দিছি মডিউল কি? ওই যে ওই সময়, তারিখ এবং সময় ঠিক রাখে। ও আচ্ছা। এখন মূল কথা হলো, ওই মডিউল আমি বাজার থেকে কিনে আনছিলাম যখন। তো কথা হলো যে আমার ব্যাটারি, ওই বেয়াদব ওই লোক নষ্ট ব্যাটারি দিছিল, তো আমি জীবনে কোনোদিন টাইম ঠিক পাইনি ওইটা দিয়ে কাজ করি। আমি মনে করতাম কি আমি মনে হয় পারি না, আমি মাহির মনে হয় পারে না। তো আমরা মেলার চেশমেশ করে পরে দেখি যে আসলে ওই ব্যাটারি নষ্ট বলেই কাজ হচ্ছে। তো এবার সাইবার নিরাপত্তা নিয়ে যদি একটু কথা বলি, তাইলে সাইবার নিরাপত্তা নিয়ে যদি একটু কথা বলি তাইলে দেখো, ভাইয়া বলো। আর 5 মিনিট আছে। আচ্ছা, থাক থাক, 5 মিনিট তার মধ্যে হয়ে যাবে। তো সাইবার উম, নিরাপত্তা, হ্যাঁ, উম, কিছু না। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা আবার রিজয়েন। হুম। আর 2 মিনিট পরে পাঠান। হ্যাঁ, এখন কথা জানো, এই একটু দুজনে পরে। জানো।
কই নিশাত কই? জানি না। আম্মু, এই দেখো, কি ভাইয়া? এই যে আরটিসি মডেল, এই যে এটা আমি তো ভালোভাবে দেখাই। এটা তো কিছুটা ইসের মতো দেখা যাচ্ছে, ওই যে কি যেন বলে, দেখো মনে পড়তেছে না। ওর ভাই এটা ভিতরে কি কাজে লাগে? আমি বললাম না একটু আগে, কি মনে বলতো, পড়ছে, ভুলে গেছি। ডেট এন্ড টাইম ঠিক করে। ও আচ্ছা, হ্যাঁ। এই দেখো, এই যে এই সেই ব্যাটারিটা, বুঝছো, এই যে এই সেই ব্যাটারি। তো ভাই আপনার এটা কি নতুন নাকি, মানে এটা তো ইসের ভিতরে থাকে না? এইটা আমি শুধুমাত্র এই ডিভাইস এইটুকু কিনে আনছিলাম, বুঝছো? এটা দিয়ে কাজ করার জন্য, প্রজেক্ট করার জন্য আমরা কিনে ও আচ্ছা, সে নিশাত কোথায় হারাই গেল? না, এই আমি দেখো, কল তোমার দিচ্ছিলাম। আরো কিছু জিনিস দেখাই ও আসতে থাক। এই দেখো, এইখানে আমরা সিম ইউজ করতে পারি, এই যে এই ডিভাইসটা, এইখানে এখানে এখানে ইয়ে দেওয়া আছে, আবার দেওয়া আছে এইখানে, এই যে এর মধ্যে আমরা সিম দিয়ে আমরা বিভিন্ন কাজ টাজ করতে পারি, কোডিং টোডিং করে এটা করতে পারি। এই দেখো, এইটা একটা সাউন্ড সেন্সর, এটা সাউন্ড আইডেন্টিফাই করতে পারে, এই যে এটা একটা সাউন্ড। এই দেখো, এইটা একটা মোটর, এটাকে বলা হয় হচ্ছে আহ সার্ভো মোটর। এটা কি কাজে লাগে ভাইয়া? এটা সার্ভো মোটর, এইটা হচ্ছে তোমার প্রজেক্টের, এই মোটরটা তোমার হচ্ছে কোডিং এর মাধ্যমে তুমি সেট করে দিতে পারবা যে কত ডিগ্রি তোমার ঘুরাইতে হবে, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 100 ডিগ্রি, তুমি যতটুকু ঘুরাইতে চাও ওই মোটরটা তত ডিগ্রি ঘুরবে। তো এটা একটা ক্যালকুলেশন করতে হয়। এইটাকে বলা হয় দেখো আল্ট্রাসনিক সেন্সর, এইটা দিয়ে তুমি নর্মালি হচ্ছে মাপতে পারো দূরত্ব, দূরত্ব মাপতে পারো। তোমার এইটা মূলত কাজ করে আয়ার রশ্মি রিসিভের মাধ্যমে, আয়ার রশ্মি এটা রিসিভ করে করে এটা মূলত কাজ করে। তো এই তো ব্যাপার স্যাপার। এবার আরো আছে, আরো দেখাই যে এইটা হচ্ছে একটা ফায়ার সেন্সর, বুঝছো, এটা একটা ফায়ার সেন্সর। যদি কোনো রকম ভাবে তুমি এর আশেপাশে কোনো আগুন নিয়ে আসো, দেন এখানে তোমার সিগন্যাল দিতে পারে। তো আগুন নিয়ে আসলেই সিগন্যাল দিবে, এটাকে বলা হয় হচ্ছে ফায়ার সেন্সর। ওইটার আশেপাশে নিয়ে আসলে সিগন্যাল দেবে? হ্যাঁ হ্যাঁ, আগুন আশেপাশে আসলেই সিগন্যাল দেবে, এইটাকে বলা হয় হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার হচ্ছে এলডিআর মডিউল, বুঝছো, এলডিআর সেন্সর। এইটা হচ্ছে তোমার নরমালি আলো রিসিভ করতে পারে, এটা হচ্ছে এলডিআর সেন্সর। বাবা, ভাত সবকিছু মুখস্থ। এইটা এইটা হচ্ছে তোমার আইআর সেন্সর, বুঝছো, আইআর রশ্মিকে রিসিভ করতে পারে, আইআর সেন্সর, আইআর সেন্সর। এটা বুঝি নাই, হ্যাঁ, এটা বুঝি নাই এটা। এটা এটা আইআর সেন্সর একটা, এটার কাজ কি? আইআর রশ্মিকে রিসিভ করা এটার কাজ। আচ্ছা। তো আইআর রশ্মিও বেরও করতে পারে, ওখান থেকে আইআর রশ্মি বেরও হয়, বুঝছো, আইআর রশ্মি বেরও হয়, একটা একটা দিয়ে বের হয়, একটা রিসিভও করতে পারে, আইআর রশ্মি বের হয় এটা। ভাইয়া, হ্যাঁ বলো। কি এটা? এটা এলডিআর সেন্সর, বুঝছো, একটু আগে দেখাইছিলাম। এইটা এইটা হচ্ছে তোমার বিএম বিপিএম মাপে, বুঝছো, বা এটা দিয়ে তোমার হচ্ছে হার্টের রেট মাপা যায় বা বিপিএম মাপা যায় এটা দিয়ে নরমালি। আর একটু আগে নিশাত তো তুমি ছিলে না, তোমাকে ওই যে একটু আগে পড়াচ্ছিলাম না আরটিসি মডিউল, আরটিসি মডিউল হচ্ছে এই দেখো, এই দেখো আমার কাছে এই যে আরটিসি, বুঝছো, এটা দিয়ে নরমালি আমরা এই যে এই সেই ব্যাটারিটা, বুঝছো, যে ব্যাটারিটা নষ্ট হয়ে গেলে টাইম ভুলভাল দেয়, এই যে সে আরটিসি মডিউলের সেই ব্যাটারি, এই যে এইটা, বুঝছো। হুম। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমি আর মাহির মিলে এইগুলো নিয়ে কাজ করবো। এই দেখো, এখানে আমাদের কাছে একটা ডিসপ্লেও আছে, এই যে এইটা হচ্ছে তোমার এই ডিসপ্লেটা, যে ডিসপ্লেতে তোমার যে কোনো জিনিস তুমি দেখাইতে পারো, এটা ডিজিট ডিজিট দেখায় মূলত এই ডিসপ্লে।
আর এই সবকিছু নিয়ন্ত্রণ যেটা দিয়ে করতে হয় সেটাকে বলা হয় হচ্ছে এর ব্রেইন, বা এই যে অনু, বুঝছো, এই যে আরডিনো অনু, এর মধ্যে মূলত আমরা কোড লিখতে হয়। কোড লিখে একে আগে বুঝাই দিতে হয় যে তুমি কোন কি করবা, তুমি কি কাজ করবা, একে প্রোগ্রামিং করে বুঝাই দিতে হয়। তারপরে এরা কাজ করে, বুঝছো। একটা কম্পিউটারকে তুমি যখন বুঝাই দিবা তারপরে সে কাজ করবে, ও কিন্তু না বুঝাইলে কাজ করতে পারবে না। ইন্টারে উঠে যখন আমি তোমাদের আইসিটি পড়াবো তখন অনেক কিছু বুঝাবো, যে প্রোগ্রামিং কিভাবে করতে হয়, প্রোগ্রামিং এর ভাষা, এগুলো বুঝাবো। বাট এই প্রোগ্রাম করেই কিন্তু এই জিনিসগুলা কাজ করাইতে হয়। এবার তোমাদেরকে আরেকটা জিনিস এইটা হচ্ছে তোমার একটা প্যাড। এটা দিয়ে মূলত আমরা টাইপ করে থাকি, ওই সিকিউরিটি জিনিসপাতি মাইর বানাই মাঝে মাঝে, এগুলো দিয়ে করে। এই তো, এটা তো ইসের মতো দেখতে। এটা হচ্ছে তোমার কিবোর্ডের মতন দেখতে, এটা কিবোর্ডই এক কথায়। তো এই তো ছিল ব্যাপার স্যাপার, তো দেখছো সবকিছু, তাই না? এই তো, এগুলা দিয়ে হচ্ছে আমরা কাজ বাজ করি, তো তোমাদেরকে দেখালাম আর কি, দেখছো তাই না? হুম। আচ্ছা, তো এরকম তো আছে, এরকম অনেক জিনিস আছে যে জিনিসগুলা তোমার তুমি সামান্য একটু ভোল্ট বেশি দিলে নষ্ট হয়ে যাবে, এরকম জিনিসও ওখানে আছে। তো এগুলা নিয়ে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয় মাঝে মাঝে। যাই হোক, সাইবার নিরাপত্তা হলো তোমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেখো আমরা তো আছি এখন সাইবার জগতের মধ্যে, তুমি আসো, তুমিও সাইবার জগতের মধ্যে, আমিও সাইবার জগতের মধ্যে। এখন মনে করো যে আমরা অনেক ভুল কাজ করে ফেলাই, অনেক কিছু করে ফেলাই। তো এই জিনিসগুলা কিন্তু আমাদের নিরাপত্তার জন্য হুমকি। যেরকম কিছুদিন আগে আমি প্রায় 1500 টাকা হারাইছি, বুঝছো। তো এই সাইবার নিরাপত্তা ইস্যুর কারণে আমি বুঝি নাই, আমি ভুল কাজ করে ফেলাইছি, হারাইছি। তো যাই হোক, এখন কথা হলো যে তোমরাও কিন্তু সাইবার নিরাপত্তা শুধু এমন না, এমনও হইতে পারে যে তুমি হঠাৎ করে একটা অ্যাপ নামাইলে, যে অ্যাপের মধ্যে তুমি কি করলে, তুমি তোমার ক্যামেরা অ্যাক্সেস তুমি ভুলবশত দিয়ে দিলে, তোমার ক্যামেরা অ্যাক্সেস তোমার কাছে কখন চাইছে তুমি নিজেও জানো না, তুমি চাপ দিছো, হয়ে গেছে। দেন তুমি এখন তোমার প্রাইভেট সবকিছু কেউ একজন পাশে বসে, মানে অন্য দুনিয়ায় বসে মনিটরিং করছে, অন্য দুনিয়ায় মানে অন্য দেশে বসে বা অন্য যে কোনো জায়গায় বসে মনিটরিং করছে। তোমার সাথে তো তোমার ফোন সব সময় থাকে, তোমার ঘরের মধ্যে, তোমার রুমের মধ্যে যখন কেউ থাকে না তখনও তো তোমার ফোন থাকে। তো তোমার এই ফোন যদি কেউ ভিডিও ক্যামেরা মনিটরিং করে তাইলে কি হইলো বলো তো? তুমি একদম পুরো সারা পৃথিবীর সামনে তুমি একটা নিরাপত্তাহীনতায় ভুগলে না। তো এখন এই রকম অনেক কেস দেখা গেছে যেখানে এরকম তোমার মনিটরিং, তোমার মিররিং করে তোমার হচ্ছে অনেকের ভিডিও পর্যন্ত ভাইরাল হয়ে গেছে, এরকম দেখা গেছে। তো এই কাজগুলা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে করতে হবে। কোনো কিছু অ্যালাউ দেওয়ার আগে দুইবার চিন্তা করতে হবে আমি কারে অ্যালাউ দিচ্ছি, আমি কি জন্য অ্যালাউ দিচ্ছি, বুঝছো। মাঝে মাঝে এত বড় বড় লেখা থাকে, মানে বড় বড় প্যারাগ্রাফ থাকে, যে এটা পড়ে অ্যালাউ দেওয়ার মতন আসলে সক্ষমতা কারোরই থাকে না। বাট চিন্তা করো যে ওই জায়গাটায় লেখা আছে যে যে এখানে যে অ্যালাউ দিচ্ছে সে তার কিডনিটা স্বেচ্ছায় আমারে দান করে দিল, তুমি অ্যালাউ দিয়ে দিলে, পরে এসে যদি তোমার কিডনি দুটো খুলে নিয়ে যাই, হ্যাঁ, কি করবা তখন? তো এই জিনিসগুলা থেকে খুব সাবধান, হ্যাঁ। তো এখন কথা বলবো হচ্ছে, হ্যাঁ, সাবধান করতেছে আবার কি সাবধান করতেছে ওদের কিডনি মিডনি দিয়ে। আমি সাবধান করছি কি, ওই যে ওই ফোনে মনে ওই কোন জায়গায় ঢুকলে ওই যে এলাও চাই না, যে এলাও 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 দেয়, এলাও না দিলে কাজ হয় না। তো এখন মনে করেন এলাও দেওয়ার আগে ওদের হচ্ছে ওই যে বড় একটা পৃষ্ঠা থাকে যেটা পড়ে এলাও দেওয়ার কথা, কিন্তু ওরা তো কোনোদিন পড়ে না ওইটা। তো ওতে মনে করেন যে কোন এক জায়গায় চিপাই চুপাই লেখা আছে যে এখানে যে এলাও দিচ্ছে সে তার কিডনিটা স্বেচ্ছায় আমাদের দান করে দিল। ওই এলাও দেওয়ার পরে যদি ওর বাড়ি এসে দুটো খুলে নিয়ে চলে যায়। তো এখন দেখো, ভাইরাস এবং ভাইরাস, দেখো ভাইরাস যেমন আছে, যেমন রোগ আছে, তেমন রোগের প্রতিকারও আছে। তো ভাইরাস যেমন আছে তেমনই কিন্তু ভাইরাসের প্রতিকারও আছে। তো দেখো ভাইরাস জিনিসটা কি, ভাইরাস হচ্ছে দেখো ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সেই, মানে এটা এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যা তোমার নিজে নিজে কপি হইতে পারে, বুঝছো। ভাইরাস এমন একটা প্রোগ্রাম যে নিজে নিজে কপি হইতে পারে। যেমন কয়েকটা ভাইরাসের নাম আমি তোমাদের বলতে পারি। যেমন এখানে আছে ট্রোজান হর্স, এটা কিন্তু খুব বিখ্যাত একটা ভাইরাস ছিল, ট্রোজান হর্স, বুঝছো। এরপরে স্টোন আছে,
ভিনা আছে। তো এই ভাইরাসের নামগুলো একটু মাথায় রাখবে। এই ভাইরাসগুলো কিন্তু খুব শয়তান, বুঝছো? ওরা নিজে নিজে কপি হইতে পারে, ওরা তুমি ডিলিট করলেও তোমার কম্পিউটার থেকে যাবে না একবার যদি চলে আসে। তখন অ্যান্টিভাইরাস কি? অ্যান্টিভাইরাস হলো কম্পিউটারের যেই ভাইরাসগুলো আছে ওইটারে ধরে ধরে ও হচ্ছে তোমার ক্লিন করে ফেলবে, বুঝছো? তো অ্যাপ ফাস্ট আছে, কি স্পাই আছে, এরপরে তোমার ক্যাসপার স্কাই আছে। ক্যাসপার স্কাই একটা সুন্দর অ্যান্টিভাইরাস, বুঝছো? এরপরে আরো আছে উইন্ডোজ ডিফেন্ডার আছে। তো অ্যান্টিভাইরাস কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। তো ফ্রি ফ্রি যে ভাইরাস পাওয়া যায়, অ্যান্টিভাইরাস পাওয়া যায়, আমার মনে হয় ওই ফ্রি অ্যান্টিভাইরাসের মধ্যে ওরা ভাইরাস দিয়ে রাখে, বুঝছো? তো আমি আমি ভরসা পাই না ফ্রি অ্যান্টিভাইরাস গুলো, বুঝছো? তো অ্যান্টিভাইরাস যেগুলো কিনবা ওইগুলো ভালো, বাট যেগুলো মনে করো ফ্রি ঘুরে বেড়ায়, তো আমার মনে হয় যে অ্যান্টিভাইরাসের নামে ওর মধ্যে ভাইরাস দেয়া, বুঝছো? ওইগুলো কেউ ডাউনলোড ফাউনলোড করবা না ভুল করে। তো এবার যদি বলি যে শক্তিশালী পাসওয়ার্ড, তো শক্তিশালী পাসওয়ার্ডের কথা যদি বলি, তাইলে অবশ্যই পাসওয়ার্ড কেমন ভাবে তুমি শক্তিশালী বানাইতে পারো। দেখো আমি তোমার একটা পাসওয়ার্ড বলি, বুঝছো? জীবনেও এ পাসওয়ার্ড আমার মতন শয়তান ছাড়া আর কারোর মাথায় আসবে না। তো তোমারে আমি বলি, দেখো পাসওয়ার্ড PASS, এই যে এখানে একটা জিরো, বুঝছো? এটা কিন্তু জিরো। দেখো আমি কি লিখলাম, আমি কি লিখলাম? পাসওয়ার্ড। পাসওয়ার্ড লিখলাম না? হ্যাঁ। হ্যাঁ। বাট আমি পাসওয়ার্ডই লিখছি। কেউ যদি আমার কাছে বলে তোর পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড, বুঝছো? আমার পাসওয়ার্ড হলো পাসওয়ার্ড। এখন কথা হলো আমার পাসওয়ার্ড হলো পাসওয়ার্ড, কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলা হলো এইটা কিন্তু ও না, এটা কিন্তু আমি জিরো দিছি, বুঝছো? দেখলি পাসওয়ার্ড মনে হলো, এইটা কিন্তু জিরো। তো এখন কথা হলো এই ধরনের পাসওয়ার্ড হলো শয়তানি করে তুমি দিলেও এটা সেফ না। সেফ না কেন? এইটা হয়তোবা কেউ ট্রাই করে খুলতে পারবে না, এটা একটু শয়তানি হইলো। কিন্তু আসলে পাসওয়ার্ড দেওয়ার মূল কাহিনী হচ্ছে তোমার পাসওয়ার্ডের মধ্যে তুমি ভ্যারাইটি অ্যাক্সেস করবে। ভ্যারাইটি কেমন? তো অন্তত 8 থেকে 12টা অক্ষর থাকতে হবে একটা পাসওয়ার্ডের মধ্যে, তাইলে পাসওয়ার্ডটা মোটামুটি একটা শক্তপোক্ত হবে। এবং অবশ্যই পাসওয়ার্ডের মধ্যে ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের মিশ্রণ রাখবা, তাহলে পাসওয়ার্ডটা শক্তিশালী হবে। এবং সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ইউজ করবা পাসওয়ার্ডের মধ্যে, শক্তিশালী হবে। এবং যত পারো সিম্বল ইউজ করবা, বুঝছো? যত পারো সিম্বল ইউজ করবা, যেমন @ হ্যাশ, $, এই সিম্বল গুলো ইউজ করবা, বুঝছো? এই সিম্বল গুলো ইউজ করলে তোমার পাসওয়ার্ড আরো শক্তিশালী হবে। দেখো এখানে আমি একটা উদাহরণ দিছি তোমাকে, উদাহরণটা দেখো। এই দেখো এখানে সুন্দর করে একটা উদাহরণ দেওয়া আছে, HADI@2025, হ্যাঁ, ICT। দেখেছো কি লেখা? এ দেখো এখানে দেখো আমি হাদি লিখছি, বাট হাদির এখানে HADI, দেখো একটা ছোট হাতে একটা বড় হাতে, দেন @2025 #ICT, বুঝছো? তো এই যে ব্যাপারটা আমি তোমাকে লিখলাম, এটা একটা স্ট্রং পাসওয়ার্ড। আবার তুমি গুগলের কাছে মাঝে মাঝে তুমি সাজেশন চাইতে পারো যে আমাকে স্ট্রং পাসওয়ার্ড দেন। গুগল এমন স্ট্রং পাসওয়ার্ড আল্লাহর রহমতে দেয়, ও পৃথিবীর কারোর পক্ষেও মনে রাখা সম্ভব না। তো তুমি নিজেও মনে রাখতে পারবা না, ও গুগলে সেভই করে রাখতে হবে, পরে গুগলের কাছে আবার শুনতে হবে, ভাই তুমি কি পাসওয়ার্ড দিলে আমার একটু বলো। ও জিন্দেগিতেও তুমি মনে রাখতে পারবা না। ও যদি তুমি মনে রাখতে পারো তাহলে আমি কি কইছি, কোনোদিন সম্ভব না ও মনে রাখা, বুঝছো? তো দাঁড়াও আমি তোমার একটা পাসওয়ার্ড দেখাই দেখি, আমি তোমার পাসওয়ার্ড দেখাইতে পারি কিনা, দাঁড়াও। wait, ফোনে যেন পাসওয়ার্ড পাওয়া যায়, দাঁড়াও। পাসওয়ার্ড, পাসওয়ার্ড, যাই হোক এখানে মনে হয় সেই অদ্ভুত টাইপের পাসওয়ার্ডটা এখানে নেই। তো তোমাদের আমি দেখাবানে অদ্ভুত টাইপের পাসওয়ার্ড কারে কয়, বুঝছো? গুগলে হ্যাঁ, দেখান তো, কি? গুগল সার্চ দিয়ে দেখান, গুগলের কাছে চেয়ে তাই দেখান। আচ্ছা দাঁড়াও, ওয়েট, গুগল পাসওয়ার্ড সাজেশন আমি তোমাকে দেখাচ্ছি। গুগল পাসওয়ার্ড, আচ্ছা তোমাকে পরে দেখাবানে, সমস্যা নেই, পরে না, পরে কেন? পরে আপনার মনে থাকবে না। থাকবে থাকবে, আমি দেখাবো সমস্যা নেই।
আচ্ছা, এরপরে দেখো ইন্টারনেটের নিরাপদ ব্যবহার। দেখো ইন্টারনেটের নিরাপদ ব্যবহার তুমি কি করবে। একটা কথা হলো, ব্যক্তিগত তথ্য অনলাইনে নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার কাউরে দিবা না। এইটা হলো প্রথম কথা, যে তোমার অনলাইনে তোমার নাম, ঠিকানা, ব্যক্তিগত ফোন নাম্বার কাউরে দিবা না। কেউ যদি বলে যে আমাকে একটু দাও, তুমি দিবা না, বলবা কি না আমি তোমাকে দেবো না। ঠিক আছে। তো এরপরে স্প্যাম মেইল। স্প্যাম মেইল মানে বলছে অপরিচিত মেইল বা অপরিচিত লিঙ্কে এরম বলতে পারে যে এই লিঙ্কে ক্লিক করলে আপনার নামে এখনই 1 কোটি টাকা ঢুকবে, মানে 1 কোটি টাকা তো বলবে না, যে 10 10 লাখ টাকা ঢুকবে। তো জীবনেও যেন ওই মেলে ক্লিক করবা না। ওই মেলে ক্লিক করলেই হয়তোবা তোমার মোবাইল ফিশিং এর মাধ্যমে হ্যাক হয়ে যাইতে পারে, বুঝছো। ওই মেলে কখনোই তুমি ইয়া করবে না। আবার এরকমও হইতে পারে যে তোমার একটা লিঙ্ক দিল, ওই লিঙ্কের মধ্যে একটা ইউটিউব ভিডিও আছে, বুঝছো। এখন ওই ইউটিউব ভিডিও দেখতে তুমি তো খুব সুন্দর মস্তিষ্কে গেছো, যে দেখছো যে খুব কিউট একটা ইউটিউব ভিডিও, খুব কিউট। এখন এই ইউটিউব ভিডিওতে তুমি যখনই ক্লিক করলে, তোমাকে বলছে যে লগ ইন করতে হবে। ভালো করে বুঝো যে তোমাকে বলছে যে ওই ইউটিউব ভিডিও দেখতে গেলে তোমাকে লগ ইন করতে হবে। তুমি খুব সুন্দর মনে লগ ইন করে ভিডিওটা দেখে ফেললে। ভালো করে ভেবে চিন্তে দেখো যে তুমি যে লগ ইন করলে না, তোমার পাসওয়ার্ড কিন্তু ওই কাকুর কাছে চলে গেছে, যে কাকু তোমার মেল পাঠায়, বুঝছো। তো ওই মেলের মধ্যে ওই কাজ করা যাবে না কোনোভাবে, বুঝছো। তো মেলের মধ্যে মাঝে মাঝে তোমার ফেসবুক লগ ইন করতে বলতে পারে, যে অমুক জিনিস তুমি মনে করো ঢুকছো, একদম ফেসবুকের ইন্টারফেস, ফুল ফেসবুকের ইন্টারফেস ঢুকছো, ঢুকে যেই পাসওয়ার্ডটা দিছো, কি হবে, পাসওয়ার্ডটা ও পেয়ে গেল। আমার সাথে তো সেম কাজ হয়েছে। আমি এত কথা বলছি, আমার সাথে এই সেম কাজ হয়েছিল একবার। এই যে আমার আমার হচ্ছে বিকাশের পাসওয়ার্ড হ্যাক করলো কিভাবে, ওই সেম ভাবে আমি বুঝিনি যে ওইটা বিকাশের ইন্টারফেস না, কোনোভাবেই বুঝতে পারলাম না, বাট ওইভাবে পাসওয়ার্ডটা চলে গেল ওদের কাছে। যাই হোক, এই কাজগুলা করবা না। তো এখন কথা হলো লগ আউট। দেখো লগ আউট কিভাবে, দেখো যে কোনো কাজ করার পরে লগ আউট করে ফেলাই বুদ্ধিমানের কাজ। আমরা ফেসবুক লগ আউট করি না, মানে একটা সময় যখন আমরা ফেসবুক প্রথম প্রথম চালাতাম, বুঝছো, তখন আমরা অবশ্যই চালানোর পরে লগ আউট করতাম, মানে একদম প্রথম দিকে আমি বলছি হচ্ছে 2012 বা 13 সাল বা 14 সালের কথা। যখন আমরা ফেসবুক চালানোর পর পরই ফেসবুক লগ আউট করে ছেড়ে দিতাম, আবার চালানোর সময় ফেসবুক আবার লগ ইন করতাম, বুঝছো। তো এখন প্রযুক্তিতে ভয় নাই, বরং সঠিকভাবে ব্যবহার করো, আমরা আমাদের জীবনকে সহজ করব। এবার তোমাদের যে কোনো প্রশ্ন উত্তর থাকলে আমাকে করতে পারো। নেই। বলো, প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই করো। নেই। অবশ্যই কোনো না কোনো কিছু তো জানার থাকতেই পারে, বলো। সত্যি নেই। বলো বলো। না, আপাতত কোনো প্রশ্ন নেই। না থাকলে কি করে বলবো? হ্যাঁ, অহনা বলো। ভাই এখন কিছু নাই আপাতত, যদি পরে কোনো কিছু পড়তে গিয়ে প্রবলেম হয় তখন বলবেন। সব বুঝছো তুমি? এখন মনে হচ্ছে তো সবই বুঝছি। ভাই আপনি মনে করে একটু পিডিএফটা পাঠিয়ে দিন। পিডিএফটা তো পাঠাবো। দেখো আমি তোমারে দেখতে পাচ্ছ না, স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর, বুঝছো। এই স্ট্রং পাসওয়ার্ড জেনারেটরের কাছে আমি একটু যাই, যে তোমারে একটা স্ট্রং পাসওয়ার্ড আমি দেখাই। দেখো, যে জেনারেট স্ট্রং পাসওয়ার্ড। দেখো দেখো, স্ট্রং পাসওয়ার্ড আমার জেনারেট করেছে, দেখো। এই দেখো, ভালো করে দেখো, এই যে এখানে 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 দেখতে পাচ্ছ। আমি মাউস ঘুরাচ্ছি যেখানে, দেখতে পাচ্ছ। মাছ। মাউস ঘুরাচ্ছি মানে যেখানে, পাউস পাচ্ছি। পাচ্ছ, দেখতে পাইছো, এই যে এটা। দেখছি। এখন মনে করো এটা তোমার স্ট্রং পাসওয়ার্ড, হ্যাঁ, তোমারে আমি পাসওয়ার্ড দিতে কইছি। এটা একটা স্ট্রং পাসওয়ার্ড, আর এই পাসওয়ার্ডটা হলো ভেরি সিকিউর, খুবই সিকিউর একটা পাসওয়ার্ড, বুঝছো। এখন দুঃখের বিষয় হলো, এই পাসওয়ার্ড এত বেশি সিকিউর যে তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই এই পাসওয়ার্ডটা মনে রাখা। ঠিক আছে, আমার নিজেরই থাকবে না তো 14 গোষ্ঠী দেখতেছে। তুমি তো মনে করো তোমার 14 গোষ্ঠীর চেয়ে 14 গোষ্ঠীর মধ্যে সবচাইতে লো কোয়ালিটির মনে করো আমি আর তুমি, তাইলে হ্যাঁ। এবার তুমি চিন্তা করো তোমার 14 গোষ্ঠীর কেউ এরম নেই যে এই জিনিসটা মনে রাখতে পারবে। এ কোন দেশের পাসওয়ার্ড? হ্যাঁ, বলছি কোন দেশের পাসওয়ার্ড? এটা এটা হলো মঙ্গলবারের স্ট্রং পাসওয়ার্ড, দেখেন ভেরি সিকিউর আর স্ট্রং পাসওয়ার্ড, হ্যাঁ। স্ট্রং। তো
এই এই স্টক পাসওয়ার্ড আর মনে রাখার দরকার নেই। ওর চেয়ে আইডি মাইডি হ্যাক হয়ে যাক, তাই না? সমস্যা নেই।